This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনা আরেকবার আসি। সৈকত রয়েছেন সিপিআই এর তরফ থেকে। সৈকত, তপনের এই যে বুথে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন যে পুলিশ বা কিউআরটি টিম পৌঁছতে দেরি করছে, তাদের ইচ্ছে করে দেরি করানো হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথমত হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে যে তিনটে কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেখানে সাধারণ মানুষদের ক্ষেত্রে দুই দলই বিভিন্নভাবে প্রভাবিত করবার চেষ্টা করছে। কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, কোথাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, আবার কোথাও তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। লোকাল স্তরে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলোকে তৃণমূল প্রহসনে পরিণত করেছিল। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে মানুষের আশা ভরসা অনেকটাই যে স্বচ্ছভাবে একদম পরিষ্কারভাবে এই নির্বাচনটা সংগঠিত হবে। আমরা বলছি দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, ফুলগুলোকে ভোট দিয়ে লাভ কি? মুখগুলো তো একই। বিপ্লব মিত্র কোন দলে 21-এ প্রার্থী হয়েছিলেন, এবারে কোন দলের প্রার্থী? রায়গঞ্জে 21-এর কৃষ্ণ কল্যাণী বিধানসভায় বিজেপির প্রতীকে জেতা এমএলএ এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে এবারে তৃণমূলের লোকসভায় প্রার্থী। আপনি যদি দেখেন অমল আচার্য 21-এর বিধানসভায় বিজেপির প্রার্থী, এখন এলাকায় তৃণমূলের হয়ে ঘুরে বেড়াচ্ছেন। চাকরি চুরি নিয়ে তো এত চর্চা হচ্ছে। এই অমল আচার্য তো তার বিরুদ্ধে তো 17টা-18টা চাকরি বিক্রির অভিযোগ। এই কৃষ্ণ কল্যাণীর বাড়িতে দুবারই গেছে। সৈকত, আপনার কি এটা মনে হয় যে এই নির্বাচনে, বিশেষ করে উত্তরবঙ্গের নির্বাচনে, এই চাকরি চুরি, দুর্নীতি এগুলো কোনো প্রভাব ফেলবে ভোটারদের মনে? যতক্ষণ না প্রভাব ফেলবে ততক্ষণে তৃণমূল বিজেপির নেতারা দল বদল করে এমএলএ এমপি হবে, সাধারণ মানুষের কোনো কাজ হবে না। আপনি যদি দেখেন রাজবংশী ভাষায় শিক্ষক নিয়োগের কথা, নারায়ণী রেজিমেন্টের কথা, পাহাড়ের চা বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরি, রায়গঞ্জ বালুরঘাট জুড়ে রেলের যে প্রতিশ্রুতি দিয়েছিল, ইটাহার থেকে আপনার কাটিহার অব্দি যে রেল লাইনের কথা, সেগুলো হয়নি কেন? প্রতিশ্রুতি কেন পালন করতে পারেনি বিজেপির এমপি, বিজেপির সরকার পারেনি কেন? এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার, মন্ত্রী বিপ্লব বাবু। আচ্ছা, আমি তরুণের থেকে তরুণ একটা কিছু বলতে চাই, তারপর শিবাজি বাবুর কাছে আসছি। তরুণের কথাটা শুনে শিবাজি বাবুর কাছে ছোট্ট উত্তর আছে। দেখো, 1977 থেকে 2004-এর আগে পর্যন্ত ওখানে মানে এমপি কে ছিল? আরএসপির গড় ছিল। তো আরএসপি আজকে ট্রেনের কথা মনে পড়ছে, যখন ক্ষমতায় ছিল কি কাজ করেছেন তারা? ইলেকট্রিফিকেশনের কাজটা পর্যন্ত হয়নি। ওখানে যারা কাজ করেছে, দাঁড়িয়ে যাও কারো কথা শোনা যাবে না, এক এক করে তরুণ বলে নিক সৈকতের কাছে। কংগ্রেসের জোট সরকার ছিল, কংগ্রেসের আশীর্বাদে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, সবাই জানি। সেই অবস্থা দাঁড়িয়ে কি কাজটা হয়েছে? বালুরঘাটকে মানুষ ভুলে গেছিল, রায়গঞ্জকে মানুষ ভুলে গেছিল, সেখানে কাজ হচ্ছে। আজকে এই দুটো দল কথা বলছে না, বাম আর কংগ্রেস, এরা বেসিক্যালি এই তিনটে নির্বাচনের ভোটে তেজপাতা। আমি ছোট্ট করে শুধু একবার ধরিয়ে দিই, বিপ্লব বাবু যিনি উল্টো দিকের প্রার্থী, তিনি অভিযোগ করছেন যে এটা নাকি নার্ভাসনেসের ফলে সুকান্ত বাবু নার্ভাসনেস দেখা যাচ্ছে। আপনি কি এটাকে কাউন্টার কি হবে? একদম নার্ভাসনেসও দেখা যাচ্ছে, ভোট দানে বাধা দেওয়া, আমাদের কর্মীকে মারধর করা, নার্ভাসনেস দেখা যাচ্ছে। আমি আবার বলছি, আজকের রেজাল্ট 3-0 হতে চলেছে। মানে তৃণমূল 3টে জায়গাতেই হারবে, বিপুলভাবে হারবে, কারণ আমরা কাজের ভিত্তিতে ভোট দিচ্ছি। আর লাস্ট কথা বলে শেষ করবো, এই বাম এবং কংগ্রেস এই 3টে ভোটেই হচ্ছে তেজপাতা। রান্নায় তেজপাতা দরকার, এদের দরকার ঠিক যতটুকু, কেউ খায় না, ফেলে দেবে। তরুণ আপনার বলা হয়েছে, আমি সৈকত থেকে এক লাইন নিয়ে শিবাজি বাবু কাছে। বিপ্লব মিত্র, কৃষ্ণ কল্যাণী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে তৃণমূল বিজেপির এই লোকসভার প্রার্থীরা, আমি বলছি একই বৃন্দের দুটো ফুল। যে দলেই জিতুক না কেন, কালকে বিজেপি থাকলে বিজেপিতে যাবে, তৃণমূল থাকলে তৃণমূলে। শিবাজি বাবুর অবজারভেশনটা নেই। শিবাজি বাবু অত্যন্ত সিনিয়র একজন মানুষ, অবজারভেশন নয়, একটা কারেক্টিভ ছিল। সেটা হচ্ছে কারেকশন, সেটা হচ্ছে এই যে বালুরঘাট, এই রায়গঞ্জটা খুব ইন্টারেস্টিং। সবাই আগে অন্য পার্টিতে ছিলেন, কৃষ্ণ কল্যাণী অন্য পার্টিতে ছিলেন, যিনি বিজেপির হয়ে লড়ছেন তিনি তৃণমূলে ছিলেন, এবং যিনি কংগ্রেসের হয়ে লড়ছেন ভিক্টর, তিনিও অন্য পার্টিতে ছিলেন। সেটা উনি বললেন না, ফরওয়ার্ড ব্লক ছিলেন, সেখান থেকে এসছেন। সুতরাং ঘর পাল্টে সবাই, সেটা বলছি আমি, সবাই নির্বাচনের আগে ক্যান্ডিডেট হবো বলে অন্য প্রার্থী যোগ করা, আর সে সারা বছর ধরে অন্য পার্টি থেকে কংগ্রেসে থেকে মানুষের সঙ্গে থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আর এই 2018 সালে, এক মিনিট দীপ, 2018 সালে এই সৈকত, এই শুভেন্দু অধিকারী এক এক করে বললে, 2018 সালে এই শুভেন্দু অধিকারী একের পর এক পঞ্চায়েত দখল করেছে, গ্রাম পঞ্চায়েত দখল করেছে, জেলা পরিষদ দখল করেছে। সে আজকে তরুণদের নেতা হয়েছে। অনিন্দ্য একটু থামাচ্ছি, এই মুহূর্তে একটা খবর এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ধমানের রথতলায় দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূলের, পাল্টা ফুল ছুড়ে গান্ধীগিরি বিজেপি প্রার্থীর, একদমই অন্য মেজাজ।
এদিন হুডখোলা জিপে ভোটের প্রচারে বেরোন দিলীপ ঘোষ। তৃণমূল বিধায়ক খোকন দাসের বাড়ির কাছে যেতেই দিলীপকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে সহকর্মী মনতোষের কাছ থেকে। মনতোষ, দিলীপ ঘোষ যিনি রাজ্য রাজনীতিতে খানিকটা দুর্মুখ বলেই পরিচিত, মানে আমার ভাষাকে মাফ করো, তিনি পাল্টা ফুল ছুঁড়ে গো ব্যাক স্লোগানকারীদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এটা খুব অনভিপ্রেত নয় কি দিলীপ ঘোষের কাছ থেকে? একদমই তাই। দেখো, দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজই কিন্তু বড় করে তার যে প্রচার শুরু করেছেন এবং আজকে মহন্তস্থল থেকে তিনি র্যালি করেছেন হুডখোলা গাড়িতে করে, এবং সেই র্যালি যখন রথতলার উপর দিয়ে যাচ্ছিল এবং বিধায়কের বাড়ির সামনে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাসের বাড়ির সামনে যেতেই তার র্যালিকে ঘিরে ওখানে যারা বেশ কিছু মানুষজন জড়ো হয়ে গো ব্যাক স্লোগান দেয়। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটা তৃণমূলেরই কাজ এবং তৃণমূলের দিকে তাদের অভিযোগের আঙুল উঠছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গো ব্যাক যখন স্লোগান দিচ্ছে তখন কিন্তু দিলীপ ঘোষ হাসি মুখে তাদের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছে। এবং যদিও পুলিশ ছিল, পুলিশ প্রশাসন ছিল, বিষয়টি এর বাইরে যায়নি এবং দিলীপ ঘোষ ওখান থেকে বেরিয়ে যেতে পরিস্থিতি কিন্তু শান্ত হয়। বেশ, অনেক ধন্যবাদ মনোতোষ তোমাকে। আর এই মুহূর্তের অন্যতম বড় খবর, ব্যালটে নয় ইভিএমেই হবে ভোট। বড় রায় সুপ্রিম কোর্টের। 100% ভিভিপ্যাট পরীক্ষার আর্জি খারিজ। ভোটের পর 45 দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ। আরো বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির কাছ থেকে। জ্যোতি, বাংলায় যখন দ্বিতীয় দফার ভোট চলছে তখন সুপ্রিম কোর্টের এই রায় বা সুপ্রিম কোর্টের এই অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো বিস্তারিত জানবো জ্যোতির্ময়ের কাছ থেকে। তবে এই মুহূর্তে যে খবর আপনাদের জানাতেই হবে, ব্যালটে নয় ইভিএমেই হবে ভোট। বড় রায় সুপ্রিম কোর্টের। 100% ভিভিপ্যাট পরীক্ষার আর্জি খারিজ। ভোটের পর 45 দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ। বিরোধীরা বারবার অভিযোগ করে আসে যে ইভিএম নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত একাধিক জনসভায় দাবি করেছেন ইভিএমে কারচুপি করা সম্ভব। কংগ্রেস এই দাবি করেছে, ন্যাশনাল লেভেলেও করেছে যে ব্যালট ফিরিয়ে আনা হোক ভোটের জন্য। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় বিরোধীরা কিন্তু বড় ধাক্কা খেল, কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ব্যালটে নয় এবার ইভিএমেই হবে ভোট। সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণা হলো। 100% ভিভিপ্যাট পরীক্ষার আর্জি খারিজ। আরো বিস্তারিত জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্টের কি রায়? দেখো, যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, বারবার ধরে শুনানি পর্বে যা জানতে চাইছিল সুপ্রিম কোর্ট তা হচ্ছে যে ভিভিপ্যাট নিয়ে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ কি রয়েছে, এবং বারবার ধরে যা বলা হচ্ছিল যে শুধুমাত্র সন্দেহের বশে কখনোই কোনো নির্দেশ দিতে পারে না এক্ষেত্রে সুপ্রিম কোর্ট। এর আগে প্রধান বিচারপতির বেঞ্চের একটি রায় ছিল, তার পরবর্তী ক্ষেত্রে আবারও একটি নির্দেশের আবারও নতুন করে আবেদন করা হয়। এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কেরলের একটি অভিযোগের কথা তুলে ধরা হয় যে যেখানে দেখা যাচ্ছে যে ভিভিপ্যাট মেশিন থেকে যে স্লিপ বেরিয়েছে তা ভোটিং মেশিন থেকে সম্পূর্ণভাবে আলাদা, কিন্তু তার প্রামাণ্য হিসেবে কোনো রাজনৈতিক দল অভিযোগ করেছে তার প্রামাণ্য হিসেবে কোনো সরকারি নথি রয়েছে এমনটা কিন্তু কোথাও এস্টাবলিশ করা যায়নি। ফলত স্পেকুলেশনের ওপরে কোনোভাবেই নির্দেশ দেবে না এক্ষেত্রে সুপ্রিম কোর্ট, এবং সেই কারণের জন্য এই আবেদনকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত যে র্যান্ডাম ভিভিপ্যাট কাউন্ট হয় সেটাই হচ্ছে 100% ভিভিপ্যাটের স্লিপ কাউন্ট এক্ষেত্রে হবে না, স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। ভোটের পর 45 দিন পর্যন্ত ইভিএমকে সুরক্ষিত রাখতে হবে এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল ব্যালটে নয় ইভিএমেই হবে ভোট। हमारी मांगे को ठुकरा दिया है और ये बोला है कि अच्छा इलेक्शन कमीशन इसको एग्जामिन करे कि सारे बैलेट पेपर्स पर अगर हम वो डाल दें मार्क, उस पर मार्क डाल दें, जिसको बार कोड जिसको कहते हैं, बार कोड डाल दें, तो उसकी फिर मैकेनिकली मशीन से काउंटिंग हो सकती है कि नहीं, इसको एग्जामिन करें। और दूसरा उन्होंने ये बोला है कि सिंबल लोडिंग यूनिट जो होती है, जिससे सिंबल लोडिंग कंस्टिट्यूंसी बाय कंस्टिट्यूंसी करी जाती है, उसको कम से कम 45 दिन तक चुनाव सील करके रखा जाए और चुनाव के बाद कम से कम 45 दिन तक रखा जाए, जिससे कि अगर कोई इलेक्शन पिटिशन फाइल होती है, कोई
उसकी कोर्ट मांग करता है तो उसको देखा जा सके। খবর আরো অনেক রয়েছে, ফিরে আসছি। এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসছি। দেখতে থাকুন TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।